গল্প বলার দেশে আজ পড়ব আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, আমি একটা মানুষ নই। একটা মাঝারি সাইজের সুটকেসের মধ্যে নেহাত দরকারি, বলতে গেলে অপরিহার্যই কয়েকটা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল সাথী। একটু যেন বিপদে পড়ে গেছে। অপরিহার্যর সংখ্যাও যে এত, তা তো আগে খেয়াল হয়নি। কিন্তু কি নেবে, কি নেবে না? অরিন্দমের দেওয়া নয়, অথবা অরিন্দমের পয়সায় কেনা নয়, এমন জিনিস কটা আছে সাথীর? কোথায় আছে? মাঝে মাঝে মা বাবার আদরের উপহার, কিছু দামি দামি শাড়ি, আর কি। হঠাৎ মনটাকে ঝেড়ে ফেলে। ঠিক আছে, এতদিন ওর সংসারে আমি যে সার্ভিস দিয়েছি, তার জন্য আমার কিছু পারিশ্রমিকও প্রাপ্য নেই কি? মনে এই জোর নিয়ে আরও 2-4টে জিনিস টেনে বার করলো আলমারি খুলে। এই সময়ে অরিন্দম এসে ঘরে ঢুকল। হিত সর্বস্ব চেহারা, মুখের রংটায় যেন কালির পোঁচ। টাইটা খুলে মাটিতে ফেলে দিয়ে বিছানার ধারে বসে পড়ে ভাবশূন্য গলায় যেন প্রায় স্বগতোক্তির মতো বলল, তবু এতদিন আমরা প্রেস্টিজের ওপরই ছিলাম, এবার সকলের সামনে উলঙ্গ হয়ে গেলাম। সাথী আলমারির পাল্লাটা দুম করে বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, হ্যাঁ, কুষ্ঠগ্রস্ত শরীরটাকে সাটিনের পোশাকে ঢেকে রাখা হচ্ছিল। সেটা আর কতদিন চলতে পারে? কুষ্ঠগ্রস্ত? কি অনায়াসে উচ্চারণ করল সাথী। অরিন্দম উঠে জানলার ধারে গিয়ে দাঁড়ালো। রাস্তায় আলোর সমারোহ, আশেপাশে, সামনে পিছনে, কাছে দূরে অজস্র বাড়ি, অজস্র ফ্ল্যাট। সব জানলা দিয়েই আলোর আভাস দেখা যাচ্ছে। অরিন্দম মনে মনে বলল, ওরা সবাই সুখী, ওদের কারো শরীর কুষ্ঠগ্রস্ত নয়। আবার হঠাৎ হাসি পেল। আমারও সব ঘরের জানলায় জানলায় তো আলোর জোয়ার। ওরা কি বুঝতে পারছে এখানে কি গভীর অন্ধকার নেমে এসেছে? অরিন্দম আবার জানলা থেকে সরে এসে খাটের ওপর বসে পড়ে। আস্তে বলে, আচ্ছা সাথী। সাথী কোনো উত্তর দেয় না, শুধু তাকায়। অরিন্দম একটু হাসির মতো গলায় বলে, ভাবছিলাম, হঠাৎ মনের জোর করে ভাবতে পারা যায় না আমরা ঠিক আছি, আমাদের কোথাও কোনো ব্যাধির ছাপ পড়েনি। সাথী মুখটা বাঁকায়, তেতো গলায় বলে, অনেক কাল সে মনের জোর দেখাবার চেষ্টা করেছি, এখন সেই ঠাট অসহ্য হয়ে উঠেছে। ওসব তো অনেক হয়ে গেছে, সবেরই একটা সীমা আছে। অরিন্দম সাথীর কাছাকাছি এসে দাঁড়ায়, বলে, আমার মুখ নেই সাথী, তবু খুব বেহায়া বলেই বলছি, আর একটি বারের জন্য কি আমায় একটু চান্স দিতে পারা যায় না? দোহাই তোমার। সাথী তীব্র, তীক্ষ্ণ, তিক্ত গলায় বলে ওঠে, আর এসব নাটক করতে এসো না, রেহাই দাও আমায়। মনে রেখো, আমি একটা রক্ত মাংসের মানুষ। অরিন্দম চুপ করে গেল, স্নানের ঘরের মধ্যে ঢুকে গেল। আর ঢুকেই একটা অদ্ভুত কাজ করে বসল। ঠাস ঠাস করে নিজের গালে গোটা কতক চড় মেরে চাপা আর্তনাদের গলায় বলে চলল, কেন কেন? ইডিয়েট, রাস্কেল, হতভাগা, বাঁদর, কেন কেন? অরিন্দম স্নানের ঘর থেকে ফিরে এসে দেখল সুটকেসের ডালাটা খোলা। সাথী জানলার ধারে দাঁড়িয়ে আছে। সাথীও হয়তো অন্য সবাইয়ের আলোয় ভাসা জানলাগুলো দেখছে। অরিন্দমের ফিরে আসাটা অনুভব করে সাথী ফিরে দাঁড়িয়ে ব্যঙ্গের গলায় বলল, ইচ্ছে হলে সুটকেসটা সার্চ করতে পারো, খোলা আছে। সাথী, ছি, এর মধ্যে ছি কিছু নেই। ভাবতে পারো বেশ কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি, ব্যাংকের পাসবইটই সব যেখানে থাকবার রইল। আর থাক সাথী, এসব কথা থাক এখন। ক্লান্ত ক্লিষ্ট গলায় বলল অরিন্দম, ঝিলিক কোথায়? এ সময় কোথায় থাকে? মাস্টার মশাইয়ের এখনও যাবার টাইম হয়নি। ওহ, টাইম। তারপর স্বগতোক্তির মতো বলল অরিন্দম, কাল থেকে। সাথী নিষ্ঠুর গলায় বলল, সে নিয়ে না ভাবলেও চলবে তোমার।
সাথীকে নিষ্ঠুরতার জোরে নিজেকে শক্ত রাখতে চায়, নাকি নিজের দিকের পাল্লাটা হঠাৎ হালকা হয়ে যাবার ভয়ে বাড়তি বাটখারা চাপাতে চায়? তা নইলে অরিন্দম যখন বলে ফেলল ওর সম্পর্কেও কিছু ভাববার অধিকার নেই আর আমার, তখন সাথী মুখটা এত বিকৃত করে বলে ওঠে, না নেই, একটা বেহেড মাতাল লুজ ক্যারেক্টার জুয়ারি বাপের সে অধিকার থাকে না। অরিন্দম আর কিছু বলে না, ঘর থেকে বেরিয়ে সরু ব্যালকনিটায় গিয়ে দাঁড়ায়। অনেক নিচে রাস্তা, এ ফ্ল্যাটটা 5 তলায়। একদিন মাঝরাত্রিরে সাথী এখান থেকে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করেছিল। অনেক চেষ্টায় নিবৃত করা গিয়েছিল সেদিন। অরিন্দম যেন নিজেকে দেখে নিজেই অবাক হচ্ছে। আমি কি একটা জানোয়ার, গলায় বকলাস বাঁধা কুকুর একটা? তাই অজন্তা নামের সেই মোহিনী নারীর সামনে গেলেই অনায়াসে সে বকলসটার শেকল পরিয়ে আমায় যথেচ্ছ চালিয়ে নিয়ে বেড়াতে পারে? হঠাৎ সীতেশের ওপর অসম্ভব একটা রাগে থরথরিয়ে উঠল অরিন্দম। সীতেশকে ও খুন করবে। সীতেশকে? হ্যাঁ, সবটাই সীতেশের বদমাইশি। বউকে দিয়ে ফাঁদ পাতিয়ে জুয়ার আড্ডা বসিয়ে বন্ধুদের সর্বশান্ত করে ছাড়ে। সাথী যদি আর একবারের জন্য অরিন্দমকে চান্স দিত। দেবে না। সাথী এখন মরিয়া হয়ে উঠেছে। তবু চেষ্টা করা যায় না? সাথী সাথী কি বলতো কে জানে, আদৌ কিছু বলতো কি না। হঠাৎ এই সময় প্রায় আছাড় খেতে খেতে ছুটে এলো ঝিলিক। মামুনি, মামুনি, বিন্দু মাসি না কি অসভ্য জানো, বলছে আমরা আর কখনো এখানে আসবো না, মামার বাড়িই থাকবো। এখানে বাপি শুধু একা থাকবে। অরিন্দম তার এই রুষ্ট, ক্ষুদ্র, উত্তেজিত বছর 5-এর মেয়েটাকে কোলে তুলে নিয়ে প্রবল শক্তিতে গলার কাছে ঠেলে ওঠা হাহাকারটাকে গলার মধ্যে আটকে রেখে বলল, তোমার বিন্দুমাসি একটা বোকা। হি হি হি, ঠিক বলেছ বাপি, বোকার ঢিবি একেবারে। বলে কি না, দেখিস আমার কথা সত্যি হয় কি না। আশ্চর্য, এই যখন তখন বেহেড হয়ে যাওয়া মাতাল আর শিথিল চরিত্র জুয়ারি বাপের প্রতি লেশমাত্র ঘৃণা, অবজ্ঞা, বিতৃষ্ণা দেখা যায় না ঝিলিকের। বাপের গালে গালটা নিবিড় করে চেপে ধরে আদুরে গলায় বলে, থাকলেই হলো। আমার যেন পরশু অঙ্ক পরীক্ষা নয়, আমরা তো শুধু দিদিভাইয়ের অসুখ দেখে কালই চলে আসব, তাই না মামুনি? হ্যাঁ, মেয়ের কাছে এই কথাটাই বলা হয়েছিল। বাড়ির কাজ করা লোকেদের কাছেও সাথেই বলেছিল। সাটিনের যে জামাটা ফেঁসেই গিয়েছে সেটাকেই কোনো মতে ব্যাধিগ্রস্ত দেহটায় ঢাকা চাপা দিয়ে এখানের মঞ্চে যবনিকা টেনে বিদায় নিতে চাইছিল। কিন্তু দেখা গেল সাথীর সে চেষ্টা সফল হয়নি। বিস্ময়ে পাথর হয়ে গেল সাথী। যে ব্যাপারটাকে সে ঘুণাক্ষরও ওদের কাছে প্রকাশ করেনি, যার জন্য আজ পর্যন্ত সংসার মঞ্চের সমস্ত খুঁটিনাটি অভিনয়টিও নির্ভুলভাবে করেছে, শম্ভুকে বলে রেখেছে মাছের খানিকটা যেন আগামীকালের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখে, রান্না করা কড়াটা যেন তুলে না রেখে মাজতে দেয়। বিন্দুকে বলেছে চায়ের বাসনগুলো আর একটু সাফ করে ধুইও বিন্দু, দেখো কীরকম দাগ ধরে রয়েছে। এমনকি বেরোতে দেরি হবে বুঝেও ঝিলিকের মাস্টারমশাইকে আসতে বারণ করে দেয়নি। হ্যাঁ, রাতের দিকেই চলে যেতে চায় সাথী, সেখানে গিয়েই যাতে শুয়ে পড়তে পারে, সদ্য সদ্য কারো সঙ্গে কথা বলতে না হয়। আর এখান থেকেও শত চক্ষুর সামনে দিয়ে যদিও মেয়ে নিয়ে আর একটা মাঝারি একটা সুটকেস নিয়ে বেরিয়ে পড়ার মধ্যে কারও কোনো সন্দেহ উদ্রেকের কারণ থাকার নয়, তবু চোরের মন ভাঙা বেড়ায়। কিন্তু এত সতর্কতা সত্ত্বেও ওই বিন্দু কোম্পানি রহস্য ভেদ করে বসে আছে। রাগে মাথা জ্বলে গেল সাথীর। আর কি দরকার ছেঁড়া পোশাক টেনে টুনে গা ঢাকার চেষ্টায়? তাই সাথী রূঢ় গলায় বলে ওঠে, না, চলে আসবো না, আমরা ওখানেই থাকবো, ওখান থেকেই পরীক্ষা দেবে, এখানে আর আসবো না। কখনো না ও বাপি, দেখো না। বাপির স্মরণ নিলেও তার কোল থেকে সরাত করে নেমে পড়ে ঝিলিক।
ঘরের মধ্যে দাপাদাপি করে বেড়ায়, মায়ের শাড়ি ধরে টান মারে, নিজের ক্লিপাটা পরিপাটি আঁচড়ানো চুলগুলোকে দুহাতে টেনে খামচে ক্লিপ খুলে ফেলে নুড়ো নুড়ো করে বলতে থাকে, কেন আমরা ওখানেই থাকবো? ওটা তো টিনাদি আর বাপ্পাদার বাড়ি। আমরা কেন সব দিন থাকবো? আমাদের বুঝি নিজেদের বাড়ি নেই? না, নেই। নিষ্ঠুরতার হিংস্র খেলায় মেতে উঠতেই বুঝি সাথীর গলা থেকে একটা অমোঘ স্বর বেরিয়ে আসে। মেয়েদের নিজেদের কোনো বাড়ি থাকে না, চিরকাল তাদের পরের বাড়িই থাকতে হয়। ছোট্ট মেয়েটার ওপর এই রূঢ় আঘাত হয়তো সাথীর এই ছেড়ে চলে যাওয়া বাড়িটার মালিকের প্রতি একটু ক্রুদ্ধ ঈর্ষা থেকে জমে ওঠা। ওর সব ঠিকঠাক রইল, এই সাজানো ঘরবাড়ি, জানলায় জানলায় রঙিন পর্দা, দেওয়াল ধারে রঙিন টিভি, দেওয়ালে দেওয়ালে ছবি, টেবিলে ফুলদানি, ওয়ার্ড্রোবের মাথায় তিব্বতী বুদ্ধমূর্তি, কাশ্মীরি আখরোট কাঠের আঙুর গুচ্ছ, ঝকঝকে স্টিলের ফ্রেমে আটকানো ঝিলিকের প্রথম স্কুলে যাওয়ার স্কুল ড্রেস পরা ছবিটি, খাবার টেবিলে নুন মরিচের শৌখিন কৌটো, ফ্রিজে মাছ, কি নয়, সব সব। যেখানে যা কিছু সাজিয়েছিল সাথী এই 8টা বছর ধরে, তার এক চুল এদিক ওদিক হবে না। শুধু সাথী এখান থেকে পিছনে সরে গিয়ে আবার সেখানে গিয়ে পড়বে, যেখানে সাথীর জন্য এখন আর কোনো জায়গা নেই। অনধিকারীর ভূমিকা নিয়ে কয়েকটা বোদা মুখের সামনে ঘুরে ফিরে বেড়াতে হবে, আর বাইরে ছুটোছুটি করে বেড়াতে হবে পায়ের তলার জন্য একটু মাটি খুঁজে বেড়াবার জন্য। যে বাড়িতে সেই তার জন্মাগারে মাটির প্রশ্ন নেই সাথীর। তার বাবা দুহাতে রোজগার করেছেন, দুহাতে খরচ করে গেছেন, চিরকাল ভাড়া বাড়িতেই কাটিয়ে গেছেন। আজও সেটাই ঝিলিকের মামার বাড়ি। সেই বাড়িতে একদা সাথীর নিজস্ব একখানা ঘর ছিল, পড়ার টেবিল পাতা ছিল। এখন সেটা টিনা আর বাপ্পার পড়ার ঘর। সাথী জানে এসব। সাথীর চোখে ভেসে ভেসে উঠছে তার মায়ের ঘরের অর্ধাংশটুকু। তবু সাথীর চলে যাওয়া ছাড়া পথ নেই। আগুন থেকে তো ছুটে পালাতে হবে। তারপর জলে তলিয়ে যাবে, না চোরাবালিতে পা ফেলে ধসে বসে যাবে, কে জানে। তবে কেন সাথী রূঢ় থেকে রূঢ়তর হবে না ওই ছোট্ট মেয়েটার ওপর? এটাই তো অরিন্দমকে ঘায়েল করবার একটা প্রকৃষ্ট হাতিয়ার। অসভ্যতা করো না বলছি ঝিলিক, চলো, খেয়ে নেবে চলো। যদিও ও বাড়িতে বেশি রাতেই চলে যেতে চেয়েছিল, আগে বলেছিল মার কাছে গিয়েই খেয়ে নেব। তবু অরিন্দম বলেছিল, শেষ সন্ধেটা আমায় দাও সাথী। খাবার টেবিলে ঝিলিককে নিয়ে আমরা দুজন। হ্যাঁ, এই পরম সৌভাগ্য সুখটুকু ভিক্ষে চেয়েছিল অরিন্দম, যেটা নাকি সে দিনের পর দিন, মাসের পর মাস অবহেলায় পরিত্যাগ করে এসেছে। অরিন্দম রাতে যখন ফেরে, ঝিলিকের তো তখন অর্ধেক রাত। বাপির সঙ্গে খাবো বলে জেগে বসে থেকে থেকে মায়ের তাড়নায় খেয়ে নিয়ে হতাশ হয়ে ঘুমিয়ে পড়ে। আজ অরিন্দম কাতর প্রার্থনা জানিয়েছে ঝিলিককে সঙ্গে নিয়ে খাবার টেবিলে বসবে। কিন্তু এখন সে পরম মুহূর্তে সাথী যখন বলে উঠল, অসভ্যতা করো না ঝিলিক, খেয়ে নেবে চলো, আর অরিন্দম আয় বলে আবার তাকে কোলে তুলে নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করল, তখন ঝিলিক অসভ্যতা চূড়ান্ত করে বাপকে ঠেলে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল, যাব না, খাবো না তোমাদের সঙ্গে, থাকবো না তোমাদের বাড়ি, আমি রাস্তায় চলে যাব, রাস্তার মেয়ে হয়ে যাব, ফুটপাতে ঘুমোবো, খাবারের দোকান থেকে বাসি খাবার চেয়ে চেয়ে খাবো, ছেঁড়া জামা পরে গায়ে ধুলো মেখে। ঝিলিক! সাথী প্রায় বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে, বলে, বড্ড বার বাড়িয়েছ দেখছি। এসব অসভ্য কথা শিখছ কোথা থেকে? হ্যাঁ, যা মুখে আসছে বলে যাচ্ছ, মানেটা কি? কোথা থেকে শিখছ এসব বিচ্ছিরি কথা? অরিন্দম একটু ক্ষুদ্র হাসি হেসে বলে, আশা করি এ ব্যাপারে আমায় সন্দেহ করছো না। থামো, তোমার প্রশ্রয়ই এরকম হয়েছে। সন্তান সম্পর্কে দায়িত্ববোধ নেই, কর্তব্যের বালাই নেই, আছে শুধু আদিক্ষেতা দেওয়া আদর। ঝিলিক, ও কি ওটা কি হচ্ছে? কি হচ্ছে দেখে চিৎকার করে ওঠবারই কথা। ঝিলিক তার গায়ে পড়ে থাকা হালকা সুন্দর রেশমি ফ্রকটার ঝালর তুলে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ছে। ধৈর্য রাখা সত্যিই সম্ভব নয়।
নিজের জীবনের সমস্ত ছন্দ, সমস্ত স্বাচ্ছন্দ্য, সম্পদ, আরাম, আয়েশ, জৌলুস সব ভেঙে চুরে ছিঁড়ে তছনছ করে চলে যেতে হচ্ছে। এই ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার সময় ওই ক্ষুদে মেয়েটা এইভাবে শত্রুতা করতে বসলো। জামা ছিঁড়ছিস যে? ঠাস করে একটা চট বসিয়ে দিল সাথী ছোট্ট মেয়েটার ফুলের মতো গালে। কিন্তু মেয়েও আজ নির্ভীক, অনমনীয়। ছিঁড়বই তো জামা, কাদা মাখবো, এমনি চুল করব বলে দুহাতে চুলগুলো নুড়ো নুড়ো করে মুখে চোখে ছড়িয়ে দেয়। হাঁপাতে হাঁপাতে বলে, রাস্তার মেয়ে ছেলেরা বুঝি ভালো জামা পরে, ভালো করে চুল আঁচড়ায়? অরিন্দম তাকিয়ে দেখে মেয়েটার গালে ঠাস এর চিহ্নটা দেদীপ্যমান হয়ে উঠেছে। ওর কাছে গিয়ে কোলে নেবার চেষ্টা করে, কিন্তু এখন আর ঝিলিক বাবারও নয়। হাত পা ছুঁড়ে কোলে তোলা আটকে বলে, না, কোলে নেবে না। রাস্তার ছেলে মেয়েদের বাবা থাকে না, মা থাকে না, কেউ থাকে না, তারা কারুর কোলে চাপে না। এই শোনো লক্ষ্মী মেয়ে, হঠাৎ রাস্তার ছেলে মেয়ের মতন হতে যাবার খেয়াল চাপলো কেন? ঝিলিক সতেজে বলে, চাপবেই তো। কেন চাপবে না? যাদের বাড়ি টাড়ি কিচ্ছু থাকে না তারা তো রাস্তারই। ঝিলিক, এবার আরও একটা চড় খেতে চাও? হঠাৎ এত সাহস এলো কোথা থেকে? কেন মামার বাড়িতে যাও না কখনো? থাকো না সেখানে? ঝিলিক এক মনে চুলের পাট ভেঙে নুড়ো নুড়ো করতে করতে বলে, সে তো বেড়াতে, রোজ রোজ থাকতে যাই। অরিন্দম একবার সাথীর দিকে তাকায়, সাথীর চোখ অন্যদিকে। অরিন্দম গাঢ় গভীর গলায় বলে, রোজ রোজ থাকতে যাচ্ছিস এ কথা তোকে কে বলেছে রে? তুই তো এমনিই যাচ্ছিস। আবার কাল পরশু মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ঝিলিক দাঁড়িয়ে উঠে জামাটা ফালি ফালি করে ছিঁড়ে গা থেকে খোসা ছাড়ানোর মতো ছাড়াতে ছাড়াতে ভাঙা গলায় চেঁচিয়ে বলে, আমি যেন কিছু বুঝতে পারি না। নিজেরা কেবল ঝগড়া করবে, মা ঝগড়া করে এ বাড়ি থেকে চলে গিয়ে দিদাদের বাড়ি থাকতে যাবে, আর আমায় সেইখানে নিয়ে গিয়ে আর আসতে দেবে না। ভারী মজা পেয়েছে। নিজেরা ঝগড়া করবে আর আমায় যত ইচ্ছে কষ্ট দেবে। আমি যেন একটা মানুষ নই, নিজেরাই শুধু মানুষ। নিজেদের যা খুশি তাই চালাবে না? ঠিক আছে, যেও তুমি দিদার বাড়ি। আমি তো রাস্তার লোক হয়ে যাব, রাস্তায় পড়ে পড়ে মরে যাব। বেশ হবে, ঠিক হবে, তখন ভ্যাভা করে কেঁদো। বলেই এতক্ষণের সমস্ত তেজ গৌরব ধূলিসাৎ করে নিজেই ভ্যাঁ করে কেঁদে ফেলে উপর হয়ে পড়ে মাটিতে মুখ ঘষতে থাকে। আর দুজোড়া পাথরের চোখ স্থির হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। কিন্তু ওই পাথরের চোখ দুটো কি একটা শিশুর এই দুরন্ত যন্ত্রণা দেখে মমতায় কোমল হয়ে আসবে? সেই কোমলতায় ওই যন্ত্রণার কাছে নিজেদের অসহিষ্ণুতার যন্ত্রণা খাটো করে দেখবে? অত সোজা নয়। যেই একজোড়া চোখ কোমল হয়ে মিনতির দৃষ্টিতে অপর জোড়ার দিকে তাকাবে, সেই অপর জোড়ায় জ্বলে উঠবে আগুনের ফুলকি। বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়বে ওই শিশুটার ওপর, হিচড়ে টেনে তুলে নিয়ে মারতে মারতে গাড়িতে নিয়ে গিয়ে ওঠাবে। দাঁতে দাঁত পিষে বলবে, বদমাস মেয়ে, তোমার থিয়েটার করা বার করছি। আদর পেয়ে পেয়ে বাদর হয়ে উঠেছ, দেখবে চলো এবার কি করে শায়েস্তা করতে হয় দেখাচ্ছি। আমায় কখনো চেনো না তুমি। আসলে হয়তো কথাগুলোর লক্ষ্য অন্যজন, এই শিশুটা উপলক্ষ্য মাত্র। তবে কিছুতেই ভাববে না সত্যি ওটা একটা মানুষ। একটা অসহায় শিশুর যন্ত্রণা, বেদনা, কাতরতা মস্ত একটা সমস্যার সমাধান করে ফেলবে। পৃথিবীটা এত সহজ জায়গা নয়।